जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज का আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি কেপি স্পেশাল মোস্ট ইম্পর্টেন্ট জিকে। ঠিক আছে, সেরা 30টি প্রশ্ন উত্তর। তাহলে অলরেডি আচ্ছা এক্ষেত্রে একটু বলে রাখি যে অলরেডি আমরা এই যে সেট, ঠিক আছে, সেট 1 and 2 আপলোড করা আছে, তো সেটা তোমরা এই চ্যানেলটির প্লেলিস্ট ডব্লিউবিপি কেপি প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এছাড়াও যারা এই যে কেপি প্রিপারেশন করছো তাদের আমি একটু বলে রাখি যে আমরা অলরেডি এই ডাব্লিউবি গ্রুপ সি অ্যান্ড এসএসসি যে গ্রুপ সি অ্যান্ড ডি আছে, এই গ্রুপ সি অ্যান্ড ডিতে আমরা অলরেডি মক টেস্ট যেটা আছে, মক টেস্ট 17 পর্যন্ত আপলোড করে দিয়েছি। তাহলে সেখান থেকে তোমরা এই যে ইংলিশ পার্টটা, সেখান থেকে তোমরা ইংলিশ এবং জিএস পার্টটার প্রিপারেশন করতে পারো। ঠিক আছে, তাহলে সেই যে ভিডিওগুলি আছে সেই ভিডিও অবশ্যই এই চ্যানেলটি প্লেলিস্টে পেয়ে যাবে গ্রুপ সি অ্যান্ড ডি বলে। তাছাড়াও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিওগুলির লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা শুধুমাত্র এই যে জিএস পার্টটা, ইংলিশ পার্টটা অ্যান্ড জিএস পার্টটা কমপ্লিট করতে পারো। ঠিক আছে, আর তোমরা যদি সিএ পার্টটা কমপ্লিট করো তাহলে তোমাদের গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য প্রিপারেশন হয়ে যাবে। তো তোমরা ওই যে ইংলিশ পার্টটা এবং জিএস পার্টটা এই কেপি মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কেপি যে আছে এই কেপির প্রিপারেশন হয়ে যাবে এবং তার সাথে জিএস পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং যে ভিডিওগুলো কথা আমি বললাম সেগুলো আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। তো চলো শুরু করি প্রথম প্রশ্নের দিকে। প্রথম প্রশ্ন বলা আছে যে কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে চারটা অপশন দেওয়া আছে, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি রচনা করেছিলেন। চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সম্রাট বা বাবর। ঠিক আছে, মুঘল সম্রাট বাবর। ঠিক আছে, বাবর যে বইটি লিখেছিলেন তার নাম কি বাবরনামা। আরেকটা বলা হয়, সেটাকে বলা হয় কি তুজুকি বাবরি, বাবরি। ঠিক আছে, এই গ্রন্থে তিনি তার জীবনী বা জীবন সম্পর্কে বিভিন্ন ধারণা, বিভিন্ন তথ্য এবং তাছাড়া এই যে যুদ্ধনীতি বিভিন্ন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দিকে চলে আসি। 2 নম্বর প্রশ্ন বলছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক অর্থাৎ চাইনিজ ট্রাভেলার ভারতে আসেন। ঠিক আছে, কার সময় গেলে না দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন। চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে প্রথমে আমরা দেখে নেব সঠিক উত্তর, সেটা হচ্ছে ফাইয়ান। ঠিক আছে, আচ্ছা একটু বলে রাখি যে তোমরা অবশ্যই এই যে 30টি প্রশ্ন এখানে আলোচনা করা হবে, এই 30টি প্রশ্ন প্রথমে তোমরা নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে তোমরা জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, 30টার মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তাহলে এরপরে আসছি। তাহলে এটা হয়ে যাচ্ছে কি ফাইয়ান। হিউয়েন সাংয়ের কথা যদি বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি হিউয়েন সাং যদি বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে হর্ষবর্ধন। হিউয়েন সাং যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি হর্ষবর্ধন। ঠিক আছে, হর্ষবর্ধন। ইটসিং কার সময়কালে? ইটসিং হচ্ছে পাল যুগে। ইটসিং যদি বলে তাহলে সেটা হচ্ছে পাল যুগের সময়কালে। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে ফাইয়ান, এটা হচ্ছে চন্দ্রগুপ্তের সময়কালে, আর হর্ষবর্ধনের সময়কালে হিউয়েন সাং। ঠিক আছে, 3 নম্বর বলা আছে যে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় কোন বছর। তাহলে পশ্চিমবঙ্গের যে এই যে সুন্দরবন আছে, এই পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় কোন বছর অর্থাৎ কত সালে। তাহলে চারটে অপশন দেওয়া আছে, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1987 সালে। ঠিক আছে, 1987 সালে এই পশ্চিমবঙ্গের যেটা আছে সেটা সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। ঠিক আছে, আচ্ছা এটাকে ঘোষণা কে দেয়? এটা হচ্ছে ইউনেস্কো। ঠিক আছে, ইউনেস্কো। এরপরে আসছি 4 নম্বর প্রশ্ন বলছে ডেকান ট্র্যাপ। তাহলে এই যে ডেকান ট্র্যাপ কী ধরনের শিলা দ্বারা গঠিত? ঠিক আছে, এই যে ডেকান ট্র্যাপ আছে যেটাকে আমরা দাক্ষিণাত্য বলি, তাহলে এই ডেকান ট্র্যাপ কী ধরনের শিলা দ্বারা গঠিত? চারটে অপশন দেওয়া আছে, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, অপশন ডি আছে উপরের কোনোটি নয়। তাহলে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আগ্নেয় শিলা। ঠিক আছে, অপশন সি আগ্নেয় শিলা। ঠিক আছে, এরপরে আসছি 5 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতের কোন রাজ্য সর্বাধিক রবার উৎপাদন হয়, অর্থাৎ কোন রাজ্যে সর্বাধিক রবার উৎপাদন হয়। ঠিক আছে, তাহলে রাবার যেটা কথা বলা আছে কোন রাজ্যে সর্বাধিক হয়, তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে কি? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কেরল। অপশন সি কেরল। ঠিক আছে, তাহলে কেরলের যে এই যে আবহাওয়া আছে এবং মাটির আর্দ্রতা এবং মাটির ধরন রবার উৎপাদনের জন্য খুবই উপযোগী। সেই জন্য আমরা দেখতে পাই যে ভারতের প্রায় 85 থেকে 90% যে রবার প্রোডাকশন হয় সেটা শুধুমাত্র আসে কোথা থেকে? কেরল থেকে। শুধুমাত্র আসে কোথা থেকে? কেরল থেকে। ঠিক আছে, এরপরে 6 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতীয় সংবিধানে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমা প্রদান করতে পারেন। তাহলে ভারতীয় সংবিধান এই যে আমাদের রাষ্ট্রপতি কোনো ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন বা ক্ষমা করতে পারেন, তাহলে সেটি সংবিধানের কত নম্বর আর্টিকেল বা অনুচ্ছেদে
ঠিক আছে, বর্ণনা করা আছে। ঠিক আছে, তাহলে সেটা 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হবে কি অপশন বি, ধারা 72। ধারা 72, ঠিক আছে। তাহলে এই যে ধারা 72 যেটা আছে, এই ধারা 72-এ যেটা বলা আছে যে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড সহ বিভিন্ন দণ্ড মুকুব করতে পারে, হয় মুকুব করতে পারবে, না হলে হ্রাস করতে পারবে অর্থাৎ কমাতে পারবে, সময়সীমা যেটা আছে দণ্ডের সময়সীমা সেটা কমাতে পারবে, আর না হলে সেটা স্থগিত বা পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, স্থগিত বা পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এটা কত নম্বর বর্ণিত হচ্ছে? আর্টিকেল 72। ঠিক আছে, আর এই যে 74 যেটা আছে এটা হচ্ছে মন্ত্রিসভার পরামর্শ, আর আর্টিকেল 75 যেটা আছে এটা হচ্ছে মন্ত্রিসভার দায়িত্ব। এটা মনে রাখবে, 75টা মনে রাখবে, পরীক্ষায় আসে মন্ত্রিসভার দায়িত্ব। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে 72 নম্বর ধারা, এতে রাষ্ট্রপতির ক্ষমতা বর্ণনা করা আছে, ক্ষমা সংক্রান্ত। ঠিক আছে, এরপরে 7 নম্বর বলা আছে যে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? ঠিক আছে, তো ইন জেনারেল আমরা 5 বছর করে আসি, কিন্তু এটা 5 বছর না, এটা হবে কত বছর? এটা হয়ে যাচ্ছে 6 বছর। ঠিক আছে, কারণ কি রাজ্যসভা হচ্ছে একটা পার্মানেন্ট হাউস, স্থায়ী। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে যেটা হয় যে 6 বছর অন্তর অন্তর 1/3, ঠিক আছে, 1/3 যেটা আছে এটা অবসর নেন, রিটায়ার হন। ঠিক আছে, রিটায়ার হন, ঠিক আছে, তারপর আবার নমিনেট হয়ে নতুন করে আসে, তাহলে 6 বছর অন্তর, তাহলে 1/3 করে রিটায়ার হন। এভাবে চলতে থাকে। তাহলে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর হলো? 6 বছর। এরপরে আসছি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া আছে? তাহলে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটা কী হবে? তাহলে সঠিক উত্তরটা আমরা প্রথমে দেখে নেব। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। তাহলে এই আমেরিকার থেকে ফান্ডামেন্টাল রাইট যেটা আছে, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট তথ্যটি নেওয়া আছে। আচ্ছা, ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে? তাহলে ব্রিটেন থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র, ঠিক আছে, তোমরা পাল্লা এগুলো লিখে নেবে সাথে। আর কানাডা থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফেডারেল কাঠামো। ফেডারেল কাঠামো, আরও অনেক কিছু নেওয়া আছে, কিন্তু এই যে মূল বিষয়গুলি আমি বলছি, অস্ট্রেলিয়া থেকে যে বাণিজ্যের স্বাধীনতা যেটা আমরা বলছি সেটাই নেওয়া হয়েছে। তাহলে এই যে এখান থেকে কোন কোন পার্ট থেকে কী নেওয়া হয়েছে, এটা অলরেডি আমাদের চ্যানেলে একটা পলিটির ক্লাস দেওয়া আছে, একটা না দুটা দেওয়া আছে। প্রথমে একটা সোর্সেস দেওয়া আছে, তারপরে প্রিএম্বল দেওয়া আছে, তাছাড়া এমসিকিউ প্র্যাকটিস করানো হয়েছে। সেটি দেখে না থাকলে অবশ্যই এই চ্যানেলটির প্লে লিস্টে গিয়ে পরে পলিটি সেকশন থেকে দেখতে পারো। ঠিক আছে, এরপরে আসছি 9 নম্বরে বলা আছে অর্থ কমিশন, যেটাকে আমরা ফাইন্যান্স কমিশন বলছি, গঠনের বিধান সংবিধানের কত নম্বর ধারায় আছে? ঠিক আছে, অর্থাৎ কোন ধারায় আছে? তাহলে এই যে অর্থ কমিশন বা ফিনান্স কমিশন যেটা আছে, এটা গঠনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বর্ণনা করা আছে? ঠিক আছে, 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি ধারা 280। ঠিক আছে, ধারা 280, এটা হচ্ছে কি সঠিক উত্তর। ধারা 280-তে সংবিধানে এই ফিনান্স কমিশন গঠনের কথা বলা আছে। ঠিক আছে, আর এই যে এক্ষেত্রে যেটা একটু ইম্পর্টেন্ট যেটা আছে আর্টিকেল 360, এই আর্টিকেল 360 হচ্ছে আর্থিক জরুরি সংক্রান্ত বর্ণনা এখানে দেওয়া আছে। আর্থিক জরুরি, এটা পরীক্ষায় আসে যে আর্থিক জরুরি বা যেটাকে আমরা বলছি কি ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। ঠিক আছে, তাহলে এই ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি যদি কথা বলা হয় তাহলে সেটি কত নম্বর ধারায় আছে? আর্টিকেল 360। ঠিক আছে, এরপরে আসছি 10 নম্বর বলা আছে যে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? তাহলে ভারতের যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। এরপরে আসছি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলা আছে যে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? এটা মনে রাখবে, ভূমিকম্প না, ভূমিকম্পের তীব্রতা মাপার কথা বলা আছে। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশান সি, সিসমোগ্রাফ। অপশান সি, সিসমোগ্রাফ। ঠিক আছে,
তাহলে এক্ষেত্রে আর বাকি যেটা অপশন দেওয়া আছে সেটা একটু দেখে নিই। তাহলে এই যে ব্যারোমিটার যেটা আছে, এটা ব্যারোমিটার যেটা আছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। থার্মোমিটার যেটা মাপা সেটা হচ্ছে তাপমাত্রা মাপার, আমরা জানি থার্মোমিটার তাপমাত্রা মাপার যন্ত্র। আর হাইগ্রোমিটার যেটা আছে, এই হাইগ্রোমিটার হচ্ছে আর্দ্রতা, বা আমরা যেটাকে ইংরেজিতে কি বলি, হিউমিডিটি। ঠিক আছে, আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হিউমিডিটি। আর ভূমিকম্পের তীব্রতা সেটা হচ্ছে সিসমোগ্রাফ। ঠিক আছে, বুঝতে পারলাম। এরপরে আসছি 12 নম্বর প্রশ্ন। এই 12 নম্বর প্রশ্নতে বলা আছে যে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কবে গাওয়া হয়েছিল। তাহলে এই যে ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়েছিল, মানে কত সালে? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 1911, 1912, 1913, 1914। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 1911। ঠিক আছে, 1911। কোথায় গাওয়া হয়? এই যে 1911 সালে কলকাতা, এই কংগ্রেস যেটা আছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে সেই সময় প্রত্যেক বছর সেশন হতো। ঠিক আছে, তাহলে এই যে কলকাতা একটা সময় সেশন হয়েছিল 1911 সালে। 1911 সালে কলকাতায় একটা অধিবেশন হয়, সেশন অর্থাৎ অধিবেশন, কলকাতার অধিবেশনে। ঠিক আছে, তাহলে সেই অধিবেশনে প্রথম এই জনগণ মন এই গানটি গাওয়া হয়। ঠিক আছে, এরপরে আসছি 13 নম্বর প্রশ্ন দিকে। 13 নম্বর প্রশ্ন বলছে যে প্রথম বৌদ্ধ সম্মেলন, তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, তাহলে বলছে প্রথম বৌদ্ধ সম্মেলন, যে ফার্স্ট যেটা আছে, এই বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাজগৃহ। ঠিক আছে, রাজগৃহ। তাহলে এরপরে আমরা একটু দেখে নেব। তাহলে প্রথম যেটা পাটলিপুত্র যেটা আছে, এটা হচ্ছে তৃতীয়। ঠিক আছে, পাটলিপুত্র হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন, পাটলিপুত্রতে অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? পাটলিপুত্রতে তৃতীয়। ঠিক আছে, এরপরে দেখে নেবো আমরা কাশ্মীর যেটা আছে, এই কাশ্মীরটা হচ্ছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন। কাশ্মীর হচ্ছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন। আর বৈশালী আছে, বৈশালী হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। ঠিক আছে, তাহলে মহাপরিনির্বাণ পর, মহাপরিনির্বাণ কি? তাহলে মহাপরিনির্বাণ হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যুর পর। ঠিক আছে, মহাপরিনির্বাণ বলতে গৌতম বুদ্ধের মৃত্যুর পর। তাহলে গৌতম বুদ্ধের মৃত্যুর পর 483 খ্রিস্টপূর্বাব্দে, 483 BC। ঠিক আছে, এই 483 খ্রিস্টপূর্বাব্দে বৌদ্ধ ভিক্ষুরা রাজগৃহে প্রথম সম্মিলিত হন, যেটাকে বলা হয় বৌদ্ধ সম্মেলন। এবং এখানে এই যে ভিক্ষু সংঘের শৃঙ্খলা, নিয়ম নীতি নির্ধারণ বা বৌদ্ধবাণী এখানেই সংরক্ষিত হয়। তাহলে সেটা প্রথম বৌদ্ধ সম্মেলন হচ্ছে রাজগৃহ। দ্বিতীয় যদি বলে তাহলে সেটা হচ্ছে বৈশালী, তৃতীয় যদি বলে সেটা হচ্ছে পাটলিপুত্র, আর চতুর্থ যদি বলে সেটা হচ্ছে কাশ্মীর। ঠিক আছে, তাহলে এরপরে আসছে আমরা 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলা আছে যে কোন গুপ্ত রাজা বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? এটা ভালো করে মনে রাখবে, টাইটেলটা হচ্ছে বিক্রমাদিত্য। তাহলে কোন গুপ্ত রাজা বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? 4টা অপশন দেওয়া আছে, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আর অপশন ডি আছে কি স্কন্দগুপ্ত। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। সমুদ্রগুপ্তকে বলা হয় কি ভারতের নেপোলিয়ান বলা হয়। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। ঠিক আছে, আর প্রথম চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠাতা, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্তকে আমরা কি বলি? হুন দমনকারী বলি, হুন দমনকারী। ঠিক আছে, বা আমরা সেভিয়ারও বলি, সেভিয়ার অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এটা হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে কি বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য। এরপরে আসছি 15 নম্বর। 15 নম্বরে বলা আছে যে শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? ঠিক আছে, অর্থাৎ কোন মাধ্যমে? তাহলে 4টা অপশন দেওয়া আছে, শূন্য মাধ্যম, বায়বীয় মাধ্যম, তরল মাধ্যম, কঠিন মাধ্যম। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি কঠিন মাধ্যম। ঠিক আছে, কারণ কি এই কঠিন মাধ্যমে যেটা আছে, কঠিন মাধ্যমে অণুগুলি খুব কাছাকাছি থাকায় এই মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক। ঠিক আছে, তারপরে তরল মাধ্যম, তারপরে হচ্ছে গ্যাসীয় মাধ্যম, বায়বীয় মাধ্যম বা গ্যাসীয় মাধ্যম। এরপরে আসছি 16 নম্বর। 16 নম্বর বলা আছে, এই 16 নম্বরে যেটা আছে যে তড়িৎ প্রবাহের এসআই একক কি? তড়িৎ প্রবাহের এসআই একক বা এসআই ইউনিট। ঠিক আছে, তড়িৎ প্রবাহের এসআই একক বা এসআই ইউনিট কি? 4টা অপশন আছে, ভোল্ট, ওহম, অ্যাম্পিয়ার অ্যান্ড কুলম। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ভোল্ট। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে ভোল্ট। ওহম কি? ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের একক। ওহম দেখে নেব আমরা। তাহলে ওহম হচ্ছে রেজিস্ট্যান্স, বা বাংলায় বললে রোধের একক, বাংলায় বললে রোধের একক। অ্যাম্পিয়ার যেটা হচ্ছে এই, আচ্ছা সরি, এটা যেটা আছে ভোল্টটা হবে না, এটা ভোল্টটা যেটা হচ্ছে হবে না, কারণ কি ভোল্ট হচ্ছে বিভব ও পার্থক্যের একক। ঠিক আছে,
বিভব পার্থক্য, এটা হচ্ছে কি অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, সরি এটা, আর ভোল্ট যেটা আছে সেটা হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য যেটাকে আমরা বলি ইংলিশে কি বলি, ইংলিশে বলে দিই আমরা পোটেনশিয়াল ডিফারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স। আর কুলম যেটা আছে, এই কুলম যেটা আছে চার্জের একক, ইলেকট্রন যেটা আছে সেই ইলেকট্রনের চার্জের এককের নাম হচ্ছে কি কুলম, ঠিক আছে। তাহলে অ্যাম্পিয়ার আমরা কি বললাম, তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। এরপর আসছি 17 নম্বর। 17 নম্বর বলা আছে যে কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, তাহলে কোন ধাতু রুম স্বাভাবিক তাপমাত্রা বা ইংরেজিতে যদি বলি তাহলে সেটা হচ্ছে রুম টেম্পারেচারে লিকুইড ফর্মে থাকে, ঠিক আছে। তাহলে লিকুইড অবস্থায় থাকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি পারদ, বা যেটাকে আমরা মার্কিউরি বলি, ঠিক আছে, Hg মার্কিউরি। এরপর আসছি 18 নম্বর। 18 নম্বর বলা আছে সবচেয়ে হালকা মৌল কোনটি, সবচেয়ে হালকা মৌল কোনটি, 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, তাহলে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি অপশন সি হাইড্রোজেন, ঠিক আছে। সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। এরপরে যদি 2 নম্বর হালকা মৌল বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি হিলিয়াম, সেকেন্ড, ঠিক আছে। তাহলে সবচেয়ে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এরপর আসছি 19 নম্বর। 19 নম্বরে বলছে জলের স্থায়ী ক্ষারতা বা পার্মানেন্ট হার্ডনেস, যেটাকে আমরা বলছি স্থায়ী ক্ষারতা বা পার্মানেন্ট হার্ডনেস, এই পার্মানেন্ট হার্ডনেস দূর করতে কি ব্যবহার করা হয়, তাহলে ঠিক আছে, এটা মনে রাখবে যে পার্মানেন্ট হার্ডনেস দূর করতে কি ব্যবহার করা হয়, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা কি এই সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট, অপশান সি, অপশান সি সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেট কি না, সোডিয়াম কার্বনেট যেটা হচ্ছে সেটা হচ্ছে Na2CO3, ঠিক আছে, Na2CO3। আচ্ছা কি কারণে পার্মানেন্ট হার্ডনেস হয় যদি বলে তাহলে সেটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকার কারণে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এই ক্যালসিয়াম ক্লোরাইড থাকার কারণে জলে পার্মানেন্ট হার্ডনেস ক্রিয়েট হয়, এবং এই হার্ডনেসকে দূর করার জন্য আমরা ইউজ করি কি সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট Na2CO3, যার ফলে এই যে পার্মানেন্ট হার্ডনেস যেটা হয় এটা কমে যায়, ঠিক আছে। এরপরে আসছি 20 নম্বর। 20 নম্বর প্রশ্ন বলা আছে যে রান্নার গ্যাসের প্রধান উপাদান কি, তাহলে রান্নার গ্যাসের যেটা সবথেকে বেশি পাওয়া যায় সেটা কি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হাইড্রোজেন। তাহলে আমরা যেটা সবথেকে বেশি যেটা প্রধান উপাদান পাওয়া গেছে, প্রধান বলেছে, ঠিক আছে, এই যে প্রধান বলেছে তাহলে প্রধান উপাদান হয়ে যাচ্ছে প্রোপেন ও বিউটেন, প্রধান উপাদান হয়ে যাচ্ছে প্রোপেন ও বিউটেন, ঠিক আছে, প্রোপেন ও বিউটেন। ইথেন পাওয়া যায় কিন্তু খুবই সীমিত। আচ্ছা এছাড়াও যদি বলে যে এই যে প্রোপেন ও বিউটেন বা রান্নার গ্যাসের স্মেল কি, তাহলে রান্নার গ্যাসের কোনো স্মেল থাকে না, কিন্তু আমরা জানি যে রান্নার গ্যাস যখন লিক হয়ে যায় তখন একটা স্মেল আসে, তাহলে এটা ডিটেক্ট করার জন্য কোথাও যে রান্নার গ্যাস স্মেল মানে লিক হয়েছে সেটা বোঝার জন্য আমরা আলাদা করে আর একটা গ্যাস মিশিয়ে দিই, সেই গ্যাসটারই নাম হচ্ছে কি, সেই গ্যাসটার নাম হচ্ছে মিথাইল মার্কাপটান, ঠিক আছে, মিথাইল মার্কাপটান, ঠিক আছে। তাহলে এটা এই যে প্রোপেন অ্যান্ড বিউটেনের কোনো স্মেল থাকে না, তাহলে এটা বোঝার জন্য ডিটেক্ট করার জন্য আমরা মিথাইল মার্কাপটান আলাদা করে মিশিয়ে দিই, যার ফলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ গ্যাস লিক হয়েছে, ঠিক আছে। তো এটাও পরীক্ষায় আসে, কোন গ্যাস মেশানো হয়, মিথাইল মার্কাপটান, ঠিক আছে। এরপর আসছি 21 নম্বর প্রশ্ন। তাহলে 21 নম্বর বলছে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন, ঠিক আছে, মনে রাখবে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন। 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায় এখানে অপশন আছে, তার মানে এটা রাজা রামমোহন রায় কী প্রতিষ্ঠা করেন, ব্রাহ্ম সমাজ, ঠিক আছে, ব্রাহ্ম সমাজ যে আদি যেটা ছিল সেটা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি আত্মীয় সভা, আত্মীয় সভা, ঠিক আছে। কেশবচন্দ্র সেন যেটা আছে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যেটা তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কে, দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপরে 22 নম্বর প্রশ্ন বলা আছে যে 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে এই যে 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন। 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে, তাহলে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি লর্ড ক্যানিং, ঠিক আছে, লর্ড ক্যানিং। এরপরে আসছি 23
23 নম্বর প্রশ্ন বলা আছে যে কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? ঠিক আছে, এই বাজার নিয়ন্ত্রণ নীতিকে বলা হয় কি মার্কেট কন্ট্রোল পলিসি। ঠিক আছে, তাহলে কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, আলাউদ্দিন খিলজি। ওকে, এরপরে আসছি 24 নম্বর প্রশ্নতে বলা আছে লবণাক্ত, ঠিক আছে, লবণাক্ত মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলি? লবণাক্ত মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলি? 4টে অপশন দেওয়া আছে, জেরোফাইট, হাইড্রোফাইট, হ্যালোফাইট, মেসোফাইট। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে হ্যালোফাইট। আচ্ছা, বাকি অপশনগুলো আমরা একটু দেখে নেব। জেরোফাইট যেটা আছে, এই জেরোফাইট আমরা দেখতে পাচ্ছি, জেরোফাইট এটা হচ্ছে শুষ্ক অঞ্চল, শুষ্ক অঞ্চল অর্থাৎ মরু অঞ্চল। ঠিক আছে, শুষ্ক অঞ্চল বা আমরা মরু অঞ্চলও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, মরু অঞ্চল বলতে এখানে অনেকগুলো পার্ট আছে, মরু অঞ্চল, সেমি অ্যারিড রিজিয়ন এরকম করে, তাহলে আমি শুষ্ক অঞ্চলই বলবো, শুষ্ক অঞ্চল বা মরু অঞ্চল জেরোফাইট। হাইড্রোফাইট যেটা আছে সেটা হচ্ছে জলে, ঠিক আছে, জলে যে উদ্ভিদ জন্মায় তাকে আমরা হাইড্রোফাইট বলছি। আর মেসোফাইট যেটা আছে, মেসো অর্থাৎ মাঝারি আর্দ্রতায়, হিউমিডিটি। মেসো মানেই হচ্ছে মিডিল, ঠিক আছে, আর হ্যালোফাইট মানে লবণাক্ত মৃত্তিকায়। ঠিক আছে, এরপরে আসছি 25 নম্বরে বলা আছে যে রক্তে শর্করার মাত্রা, তাহলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ঠিক আছে, রক্তে এই যে শর্করা যেটা আছে, সুগার, এই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশন বি, ইনসুলিন। অপশন বি, ইনসুলিন। ঠিক আছে, অপশন বি, ইনসুলিন। আর এই রক্তে যেটা আছে ইনসুলিন যেটা আছে গ্লুকোজকে রক্তে শর্করা মাত্রা কমায়, এবং এই ইনসুলিনের যদি অভাব হয় তাহলে আমরা যে রোগটা হয় সেটার নাম বলি কি? সেটারই আমরা বলি ডায়াবেটিস। ডায়াবেটিস, ঠিক আছে। আর অ্যাড্রিনালিন যেটা আছে, এই অ্যাড্রিনালিনকে আমরা কোন হরমোন বলি? জরুরি হরমোন বলে দিই। এই অ্যাড্রিনালিনকে আমরা কোন হরমোন বলি? জরুরি হরমোন বা ইমার্জেন্সি হরমোন বলেও পরিচিত। কোন হরমোন? অ্যাড্রিনালিন হরমোন। ঠিক আছে, এরপরে আসছি 26 নম্বর প্রশ্ন বলা আছে যে কোন প্রাণীর দেহে মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়? তাহলে কোন প্রাণীর দেহে মুক্ত রক্ত, ওপেন, মুক্ত অর্থাৎ ওপেন, ঠিক আছে, ওপেন, তাহলে মুক্ত রক্ত সংবহন দেখা যায়? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আরশোলা। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে আরশোলা। এরপরে 27 নম্বর প্রশ্ন যেটা বলা আছে যে উদ্ভিদের খাদ্য পরিবহন করে কোন কলা? ঠিক আছে, উদ্ভিদের খাদ্য পরিবহন করে কোন কলা? ঠিক আছে, 4টে অপশন দেওয়া আছে, জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা। সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি? ফ্লোয়েম। সঠিক উত্তর হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, খাদ্যর কথা বলেছে তাহলে এটা হচ্ছে ফ্লোয়েম কি পরিবহন করে? খাদ্য। আর যদি জলের কথা বলতো, ঠিক আছে, জল, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কি? জল যদি বলে তাহলে সেটা হয়ে যাবে জাইলেম। ঠিক আছে, এরপরে আসছে 28 নম্বর বলা আছে এই যে আগেই বললাম কোন হরমোনকে আপাতকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন বলা হয়? তাহলে 4টে অপশন দেওয়া আছে, কোন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয় বা ইমার্জেন্সি হরমোন বলা হয়? তাহলে আমরা জানি এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাড্রিনালিন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ইনসুলিন আমরা দেখলাম শর্করা কমায়, ইস্ট্রোজেন যেটা আছে মহিলাদের হরমোন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 28 নম্বর প্রশ্নের আপাতকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন। 29 নম্বর প্রশ্ন দিকে চলে আসি। 29 নম্বর প্রশ্ন বলছে হিন্দ স্বরাজ এই বইটির লেখক কে? তাহলে এই যে হিন্দ স্বরাজ একটা বইয়ের নাম, এই বইটির লেখক কে? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধী এই হিন্দ স্বরাজ বইটি লিখেছিলেন। আর তিলকের লেখা বইয়ের নাম কি? তিলকের লেখা বইয়ের নামটা পরীক্ষায় আসে মাঝে মাঝে, সেটা হচ্ছে গীতা রহস্য। গীতা রহস্য, ঠিক আছে। এরপরে আসছি 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন বলা আছে ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েল, ঠিক আছে। তাহলে এই যে ব্ল্যাক সয়েল কোন ফসলের জন্য সবচেয়ে উপযুক্ত? তাহলে ব্ল্যাক সয়েল কোন ফসলের জন্য সবচেয়ে উপযুক্ত যদি বলে তাহলে 4টে অপশন দেওয়া আছে, ধান, গম, তুলা, আখ। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তুলা। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি কটন, যেটাকে আমরা বলি কি? কটন। ঠিক আছে, তাহলে আর এই যে ধান যেটা আছে, ধান কোন জলধারী মাটিতে ভালো হয়, জলধারী মাটি। ঠিক আছে, মানে যেটাতে জল জমে থাকবে এরকম মাটি, তাহলে সেটাকে আমরা বলছি জলধারী মাটি। ঠিক আছে, জলধারী মাটিতে ভালো হয় ধান। অ্যালুভিয়াল মাটি উপযুক্ত কিসের জন্য? গমের জন্য। ঠিক আছে, অ্যালুভিয়াল।
ঠিক আছে, আর এর আগ যেটা আছে এটাও তাই। এরপরে আসছি 31 নম্বর প্রশ্ন। এই যে 31 নম্বর প্রশ্ন যেটা আছে, ঠিক আছে, তো এই 31 নম্বর প্রশ্নটা আছে তোমাদের কি হোমওয়ার্ক। 31 নম্বর প্রশ্নটা আছে হোমওয়ার্ক, ঠিক আছে। তাহলে এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্ট ইওর আনসার। তো এবং তোমরা সবাই এটা কমেন্ট করে জানাবে যে রাজ্যসভার স্থায়ী সদস্য সংখ্যা কত, 245, 238, 250, 200, ঠিক আছে। রাজ্যসভার বলেছে, রাজ্যসভার যেটা আছে স্থায়ী সদস্য সংখ্যা কত, এটা হোমওয়ার্ক থাকলো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং এছাড়াও বলে রাখি যে যারা এই যে কেপির জন্য প্রিপারেশন করছো, সেক্ষেত্রে গ্রুপ সি অ্যান্ড ডি এর মক টেস্টের সেখানে 3টে পার্ট থাকে। একটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে, একটা থাকে ইংলিশ, একটা থাকে সিএ কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটা থাকে জিএস। তাহলে তোমরা এই ইংলিশ আর জিএস পার্টটা তোমরা সেখান থেকে অবশ্যই দেখতে পারো, এবং সেটা দেখার জন্য এই চ্যানেলটারই প্লে লিস্টে দেওয়া আছে, গ্রুপ সি অ্যান্ড ডি প্লে লিস্টে। এছাড়াও আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের স্কোর কত হচ্ছে, তোমাদের এই যে 30টা প্রশ্ন করালাম, এই 30টা প্রশ্নের মধ্যে স্কোর কত হচ্ছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। এখানে শেষ করছি, এবং পরবর্তী আমরা সেটা অবশ্যই নিয়ে আসছি। তাহলে এখানে আমরা শেষ করছি। জয় হিন্দ।